সেগুলা নিয়ে যে অপারেশন গুলা করা হয়, যেমন মাল্টিপ্লিকেশন, তারপর শিফট করতে পারি, কন্ট্রোল লোড করতে পারি। মানে রেজিস্টারের যে ফাইনাল অপারেশন, একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারের ডাটা মুভ করা, অথবা লোড করা, একটা রেজিস্টারে ডাটা লোড করা বা একটা রেজিস্টারে ডাটা স্টোর করা, এইসব কিছু আমরা ম্যাক্রো অপারেশনের মধ্যে পড়ে। তারপরে ধরো আমাদের বিভিন্ন যে লজিক্যাল অপারেশন, এন্ড অর নট অপারেশন, ওগুলোও কিন্তু আমাদের ম্যাক্রো অপারেশনের মধ্যেই পড়বে। কারণ আমাদের রেজিস্টারে একটা ডাটা আছে, আমরা চাইলেই তো ডাটাটাকে আমরা এন্ড অপারেশন করে যদি আমাদের চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা চেঞ্জ করতে পারি, বা ডাটা শিফট করা, এইসব কিছু আমাদের ম্যাক্রো অপারেশনের মধ্যে ছিল। তো রেজিস্টার ট্রান্সফারের আমরা বেসিক প্রথমের পার্ট গুলো আমরা পড়ে আসছিলাম। রেজিস্টার ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে একটা রেজিস্টার ট্রান্সফারের স্টেটমেন্টকে আমরা এক্সপ্রেস করতে পারি, তারপর আমাদের যদি কন্ডিশনাল ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, তার ব্লক ডায়াগ্রামটা কি হবে, এগুলো আমরা পড়ে আসছিলাম। এবং আজকে আমরা যেটা পড়তে চেয়েছিলাম, যেটা আমরা বই ফলো করতেছি, আজকে আমরা পড়বো যে বাস এবং মেমোরি ট্রান্সফার। এটা ছিল আমাদের রেজিস্টার ট্রান্সফার, এখন বলতেছে আমাদের বাস এবং মেমোরি ট্রান্সফার, এটা আমরা কিভাবে করতে পারি। আমরা সাধারণত গতদিন একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম যে আমাদের ডাটার জন্য আমাদের বিভিন্ন ডাটা বাস থাকে, তারপরে কন্ট্রোলের জন্য কন্ট্রোল বাস, মানে কন্ট্রোল সিগন্যাল পাস করার জন্য, আর অ্যাড্রেসের জন্য আমাদের অ্যাড্রেস বাস থাকে। মানে আমাদের মোট কথা, মানে বাস বলতে কি বোঝা যায়, আমাদের কমন পাথ, যে পাথ ধরে আমরা আমাদের বিভিন্ন যে ইনফরমেশন গুলো আছে ওইখানে আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা কি করতে পারি, মানে নিয়ে যেতে পারি, ট্রান্সফার করে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ডাটার জন্য আমরা বলেছি যে ডাটার জন্য ডাটা বাস আছে, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস বাস, আর কন্ট্রোলের জন্য সাধারণত বলেছিলাম আমাদের কন্ট্রোল বাস। এবং এরপরে আমরা যদি এখানে দেখি তাহলে এখন তাহলে আমরা যদি বলি যে বাস এবং মেমোরি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা তাহলে এখন কি পাবো, এইখান থেকে তো আমরা যদি বলি এখানে যে আমাদের ডিজিটাল যে কম্পিউটার, এই ক্ষেত্রে আমাদের তো রেজিস্টার, সাধারণত আমাদের ডিজিটাল কম্পিউটারের যে একবারে লোয়েস্ট মেমোরি সেটা বলতে আমরা রেজিস্টার জানি। এখন আমাদের এই রেজিস্টার থেকে একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারে যখন আমরা ইনফরমেশন ট্রান্সফার করব তখন আমাদের কি একটা পাথ লাগবে। ওই পাথ গুলাই আমরা সাধারণত কমন বাসের মাধ্যমে আমরা সাধারণত একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারে এই ইনফরমেশন গুলা কিন্তু ট্রান্সফার করি। এখন একটা জিনিস খেয়াল রাখো যে আমাদের যদি যত রেজিস্টার আছে প্রত্যেকটা রেজিস্টারের জন্য যদি এখন আলাদা আলাদা লাইন হতো, মানে প্রত্যেকটা রেজিস্টারের জন্য নাম্বার অফ লাইন যদি মানে সেপারেট লাইন যদি হতো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হিউজ পরিমাণ কিন্তু আমাদের মানে যতগুলা রেজিস্টার থাকবে আমাদের ততগুলা সেপারেট লাইন কিন্তু মেইনটেইন করতে হতো। তখন এখানে কিন্তু আমাদের যে স্ট্রাকচার, হার্ডওয়্যারগত যে স্ট্রাকচার বা সার্কিট আমরা যেটা বলি, এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যেত। ঠিক আছে না? এই কারণে আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে একটা কমন বাসের মাধ্যমে যদি আমরা আমাদের এই ইনফরমেশনটা যদি ট্রান্সফার করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা একটা এফিসিয়েন্ট হয়। আমাদের এই আলাদা আলাদা রেজিস্টারের জন্য আলাদা আলাদা পাথ না চিন্তা করে আমরা যদি সবগুলো রেজিস্টারের জন্য একটা কমন পাথ নিয়ে আসতে পারি তাহলে সেটা দিন আমাদের বেটার হয়। দেখুন এইখানে একটা বিষয় চলে আসবে আমাদের, যে যখন আমরা একটা কমন লাইন ব্যবহার করব, কমন লাইন যখন ব্যবহার করব তখন একটা কমন লাইন মানে আমাদের যদি একটা জিনিস এইরকম থাকে যে আমাদের এখানে পাথ একটাই, এখানে সাপোজ আমরা 1 বিট করে ট্রান্সফার করতে পারি, কিন্তু এখানে বলতে পারো মাল্টিপল ইউজার আছে। এখন তাহলে মাল্টিপল যদি ইউজার থাকে মানে 1 বিট করে যেহেতু ট্রান্সফার করতে পারবে তার মানে এট এ টাইমে একজন, এখন কখন কোন ইউজার পারবে, কখন কোন ইউজার পারবে, মানে এখন এই 4 জন ইউজারের মধ্যে কখন কোন ইউজার এই পাথটা ব্যবহার করবে, এখন এইটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো। তাহলে এটার জন্য আমাদের তাহলে আমাদের একটা এফিশিয়েন্ট মেকানিজম লাগবে যেটার মাধ্যমে এট এ টাইম কখন কে পাবে সেটা আমরা যাতে ঠিক করতে পারি। তো আমরা এটার জন্য একটা সহজ পসিবল একটা ওয়ে জানি, আমরা মাল্টিপ্লেক্সার ব্যবহার করতে পারি। একটা মাল্টিপ্লেক্সার ব্যবহার করে আমরা কিন্তু একটা কমন বাস সিস্টেম ব্যবহার করতে পারি। আর মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা জানি যে সিলেক্ট লাইন আছে,
সিলেক্ট লাইনের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করতে পারি যে কখন কোন রেজিস্টার মনে করো যে এই আমাদের বাস সিস্টেমটাকে ব্যবহার করবে, মানে এখানে লাইন যেটা আছে আমাদের কমন লাইনটাকে ব্যবহার করবে। ঠিক আছে না, ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে আমরা পারছি। যদি এটার একটু ফিগারটা দেখি, এখানে একটা ফিগার আছে, এগুলো আমাদের এখানে আমাদের নিচে একটা মাল্টিপ্লেক্সার দিয়ে যে আমাদের একটা কমন বাস সিস্টেমের জন্য এখানে 4টা রেজিস্টারের জন্য দেখানো আছে। যে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এই ফিগারটা আমরা দেখি যে একটা কমন বাস সিস্টেম মাল্টি রেজিস্টারের জন্য আমরা যদি এখানে খেয়াল করে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল রেজিস্টার আছে 4টা। 4টা রেজিস্টার, একটা রেজিস্টার হচ্ছে 4 বিট করে, 0 1 2 3। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সার আছে টোটাল কিন্তু 4টা। মানে আমরা একটা সিঙ্গেল বিটের জন্য তো ইজিলি বুঝতে পারতেছি, কিন্তু এখন একটা সিঙ্গেল বিট করে এট এ টাইম যদি রেজিস্টার ডাটা পাস করে, তখন কিন্তু আমাদের বলতে গেলে টাইম কিন্তু অনেক বেশি লেগে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যত বিট ট্রান্সফার করতে চাই, আমরা যত বিট ট্রান্সফার করতে চাইবো, এইখানে আমাদের ততগুলা লাইন থাকবে, ততগুলা কমন লাইন কমন বাস থাকবে। কিন্তু মানে এখানে যদি আমরা এট এ টাইম 4 বিট করে ট্রান্সফার করতে চাই, তাহলে 4 লাইন কমন বাস থাকতে হবে। যদি আমি 8টা বিট করে ট্রান্সফার করতে চাই, তাহলে এখানে 8 লাইন কমন বাস থাকতে হবে, 8। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমাদের 4x1 মাল্টিপ্লেক্সার, তাহলে এখানে একটা মাল্টিপ্লেক্সার থেকে একটা করে আসবে। তার মানে এখানে 4টা মাল্টিপ্লেক্সার থেকে 4 বিট, তার মানে আমরা এট এ টাইম 4 বিট করে ট্রান্সফার করতে পারবো। এখন এখানে সিলেকশনটা কিভাবে হবে, এখন এই 4টা রেজিস্টারের মধ্যে কোন রেজিস্টার ডাটা পাঠাবে সেটা আমরা এই যে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে চেঞ্জ করব। যখন 0 0 তখন হচ্ছে এ রেজিস্টার, 0 1 এর জন্য বি, 1 0 এর জন্য সি, আর 1 1 এর জন্য ডি রেজিস্টার। 4টা রেজিস্টারের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এই সিলেকশন লাইনের মাধ্যমে যে কোন রেজিস্টারটা কখন সিলেক্টেড হবে। এখন এখানে আমরা আর একটা বিষয় খেয়াল করি, যে তোমাদের এখানে তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখো খেয়াল করে, যে যখন তুমি এখানে সিলেকশন লাইনে 0 0 দিচ্ছ, তার মানে তোমরা এখানে ফিগারটা থেকে হয়তো বা দেখতেই পাচ্ছ, এই ফিগারটা থেকে এখন খেয়াল করো যে তুমি দিয়েছো 0 0 0 0, মানে তুমি বলতেছো রেজিস্টার এ অ্যাক্টিভ হবে। 0 0 মানে আমরা বললাম রেজিস্টার এ অ্যাক্টিভ হবে। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে S1 এর ভ্যালু 0, এখানে S0 এর ভ্যালু 0। তার মানে কি, এই 0 0 যেহেতু কমন, 4টা মাল্টিপ্লেক্সার একই আছে, তার মানে এই 0 0 করবে প্রত্যেকটার এই 0 নাম্বার, এইখানকার এই 0 নাম্বার, এইখানকার এই 0 নাম্বার, আর এইখানকার এই 0 নাম্বার, এই স্যার, চারটাকে 4 অ্যাক্টিভ বিটের করবে না। 0 0 0 0 বাইনারি একটা কম্বিনেশন পাওয়া যাবে? 4 বিট 0 0 0 বাইনারি কম্বিনেশন বলতে স্যার, যেমন এখানে 4 বিটের 4টা 0 পাওয়া গেছে, মানে এটা তো 0 এর বাইনারি একটা কোইন্সিডেন্স। না না, এখানে মনে হয় তোমার একটু মিস্টেক আছে, আমি যেটা একটু আবার বলি। জি স্যার। কোনখানে 4টা 0 বলতে চাচ্ছ আমি বুঝলাম না। স্যার, S1 আর S0 যখন ইনপুট দেওয়া হচ্ছে, তখন প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারের 0 অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, তো স্যার এখান থেকে 4টা মাল্টিপ্লেক্সার থেকে আমাদের যেই আউটপুট না গুলো না আসবে। না না না, এখানে এটা মিনিং হচ্ছে না তো। এটা অ্যাকচুয়ালি আমরা বোঝানোর জন্য দেখানো হয়েছে, যে তুমি এটা বললে তো হবে না যে তুমি ধরো এখানে 4টা 0 অ্যাক্টিভ হয়েছে, তার মানে যে এখানে একটা 0 আর একটা 0 আর একটা 0 এরকম আসলো, এটা তো এরকম না জিনিসটা। এখানে বিষয়টা হচ্ছে যে বোঝানো হচ্ছে যে এইটা, এই ইনপুটটা তখন অ্যাক্টিভ, এটা দ্বারা বোঝাচ্ছে তখন যে এটার এই 0 নাম্বার অ্যাক্টিভ বলতে কি, তখন এই যে A0 0 এর সাথে কানেক্টেড না, তখন এটা অ্যাক্টিভ। A1 এটার সাথে কানেক্টেড, তখন এটা অ্যাক্টিভ। A2 এখানকার সাথে কানেক্টেড, তখন এটা অ্যাক্টিভ, আর এটা অ্যাক্টিভ। তার মানে এই ইনপুটটা সরাসরি, মানে এই যে রেজিস্টার থেকে যেটা যাচ্ছে, এই যে রেজিস্টার থেকে যে ইনফরমেশনটা যাচ্ছে, তখন এটার সাথে যেহেতু আমাদের মাল্টিপ্লেক্সার কানেক্টেড এখন, তার মানে এই রেজিস্টারের এই ইনফরমেশনটা
এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে যে কমন বাস লাইন আছে ওটাখানে চলে যাচ্ছে। মানে এরকম না যে এখান থেকে 000 মানে যে বাইনারি কম্বিনেশন, এরকম কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে তাহলে এটা ফুল প্রসেসটা কিভাবে কাজ করছে বোঝা গেল। যেমন মনে করো, সাপোজ ধরো তোমরা 10 দিলা, মানে তুমি সিলেক্ট লাইনের জন্য যে S1 এর ভ্যালু দিলা 1 আর এখানে দিলা সাপোজ 0, তাহলে 10 দিলে কোনটা সিলেক্ট হবে? ABCD 4টে রেজিস্টারের মধ্যে কোন রেজিস্টার সিলেক্ট হবে? সি। তাহলে রেজিস্টার সি সিলেক্ট হলো। তাহলে রেজিস্টার যখন সি সিলেক্ট হলো তখন খেয়াল করে দেখো, এই যে C0টা তখন কি হবে, রেজিস্টার সি যেহেতু, রেজিস্টার সি কার সাথে কানেক্টেড আছে, এই যে দেখো এখানকার 2 এর সাথে, তখন এটা চলে গেল, ইনপুটটা চলে গেল। তারপরে C1 তখন এটা ধরে এখান দিয়ে চলে গেল। তারপরে C2 এইভাবে, আর এখানে যে C3, তখন এটা কানেক্টেড। তার মানে এখন কি সি রেজিস্টারটা এই 4টা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কমন যে 4 লাইন কমন বাস আছে, কমন বাসের সাথে কিন্তু কানেক্টেড। তার মানে তখন কিন্তু এই রেজিস্টার থেকে ডাটাটা তখন এই কমন লাইন বাসের মাধ্যমে, এখানে মনে করো অন্য রেজিস্টার থাকবে, ওই রেজিস্টারে কিন্তু ট্রান্সফার হয়ে চলে গেল। এই রেজিস্টারে যেটা লোড অপারেশন আছে, লোড অপারেশনকে আমরা অ্যাক্টিভ করে দিব। তখন মনে করো এই রেজিস্টার থেকে এই কমন বাস লাইন আরো একটা রেজিস্টারের সাথে কানেক্টেড থাকবে, তখন মনে করো সেখানে ইনফরমেশনটা গুলো চলে গেল। তাহলে আমাদের এই একটা কমন সিস্টেম ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এই ফিগারটা তাহলে বোঝা গেল না? এখনো কারো কনফিউশন আছে? তাহলে না স্যার। হ্যাঁ, এটা তাহলে এখান থেকে তোমরা এটা পড়ে এই ফিগারটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তার মানে এই কথাটা অলরেডি বললাম আমরা, যদি আমাদের n বিটস হয়, হ্যাঁ মানে কে রেজিস্টার যদি বলি আমরা, নাম্বার অফ কে রেজিস্টার, যদি প্রত্যেকটা রেজিস্টার যদি n বিট সংখ্যক হয়, তাহলে n বিট কমন লাইন, মানে কমন বাস পাবো আমরা, n লাইন কমন বাস পাবো আমরা। তো এখন ধরো তোমাদের অনেক সময় যদি কোয়েশ্চেন করে যে মনে করো বলা হলো 8 রেজিস্টার, তাহলে 8টা রেজিস্টার মনে করো, হ্যাঁ এখন তোমাদের 16 বিট, মানে 8টা রেজিস্টারের মাধ্যমে তুমি কি করবা, 16 বিট ট্রান্সফার করবা। তাহলে 16 বিটের জন্য মানে যত বিট আমাদের ততগুলা কিন্তু রেজিস্টার দরকার, এটা কিন্তু খেয়াল রাখবা। নাম্বার অফ বিট যত, সরি নাম্বার অফ বিট যত ততগুলা মাল্টিপ্লেক্সার লাগবে, মানে নাম্বার অফ বিট যত ততগুলা মাল্টিপ্লেক্সার লাগবে। তাহলে 16 বিট যেহেতু, তাহলে একটা বিটের জন্য একটা করে মাল্টিপ্লেক্সার, তাহলে 16 বিটের জন্য 16টা মাল্টিপ্লেক্সার। আর 8টা রেজিস্টারের মধ্যে এট এ টাইমে কি একটাই রেজিস্টার সিলেক্ট হবে। 8টা রেজিস্টারের মধ্যে 8 রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টার এট এ টাইম সিলেক্ট হবে। তাহলে এখানে তোমরা বলো সিলেক্ট লাইনে আমি কয়টা ভ্যালু ব্যবহার করবো সিলেক্ট লাইন? এর আগে যেমন S1 আর S0 দুইটা ব্যবহার করেছি, এই ক্ষেত্রে তাহলে কয়টা ব্যবহার করতে হবে আমাদের? স্যার এখানে 3টা ব্যবহার করুন। স্বাভাবিকভাবে এটা আমরা জানি যে আমাদের 3 বিট কম্বিনেশনের মাধ্যমে 8 রেজিস্টারের থেকে যে কোনো একটা অ্যাক্টিভ করতে পারবো। যদি এখানে আমাদের বলতো 16 রেজিস্টার, তাহলে আমাদের এখানে 16 রেজিস্টারের জন্য সিলেক্ট লাইন হতো তাহলে এখানে 4টা। তাহলে বিষয়টা বোঝা গেল। অ্যাকচুয়ালি মেকানিজমটা এরকম যে ধরো আমাদের সি রেজিস্টার থেকে প্রথমে বাসে যাচ্ছে ইনফরমেশনটা, পরবর্তীতে ওই বাস থেকে অন্য আর একটা রেজিস্টার R1 এ যাচ্ছে। কিন্তু আমরা তো কখনো এইভাবে আলাদা আলাদা ভাবে দেখানো হয় না। আমরা তোমাদের যদি কখনো এরকম লেখা থাকে R1 এর ভিতরে, মানে এখানে R1 এর মধ্যে সি এর ভ্যালু যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই দুইটা স্টেটকে কিন্তু ফলো করে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার একটা সিম্পলেস্ট অ্যাপ্রোচ। কিন্তু দেখা গেছে যে এই অ্যাপ্রোচের থেকে আমরা আরো একটা বেটার অ্যাপ্রোচ, আমরা মাল্টিপ্লেক্সার ব্যবহার না করে, একটা বাস সিস্টেমের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লেক্সার ব্যবহার না করে আমরা 3 স্টেট গেট ব্যবহার করতে পারি। মানে একটা গেটের 3টা স্টেট থাকবে, এইরকম গেট ব্যবহার করতে পারি, দিয়ে এটা আমরা করতে পারি। যে যদি আমরা 3 স্টেট গেট যেহেতু বলতেছি, এটার ক্ষেত্রে আমাদের 3টা স্টেট থাকবে। তো 3টা স্টেট কি কি থাকবে? যে 2টা স্টেট থাকবে সাধারণত, ওইটা আমাদের যে সিগন্যাল যেটা 1 আর 0, যেটা সাধারণত কনভেনশনাল যে গেটে যেটা থাকে আমাদের লজিক্যালি, যে লজিক 1 এর জন্য একটা ইনপুট আর লজিক 0 এর জন্য একটা, মানে 2টা স্টেট থাকবে। আর এখানে যেহেতু 3 স্টেট গেট বলা হচ্ছে, তাহলে 3 স্টেট গেট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আরো একটা স্টেট হচ্ছে, এটা হচ্ছে হাই ইম্পিডেন্স স্টেট বলা হচ্ছে। হ্যাঁ, হাই ইম্পিডেন্স স্টেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে এইটা সাধারণত একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। এখন তোমরা কেউ বলো তো ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটের মধ্যে পার্থক্যটা কি ছিল? ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটের মধ্যে পার্থক্য কি? ওপেন সার্কিটে কি কখনো কারেন্ট প্রবাহিত হবে? না স্যার। হবে না। তার মানে
হাই ইম্পিডেন্সটা ওই রকম যে ওপেন সার্কিটের মতো, মানে হাই ইম্পিডেন্সের ভ্যালুটা যখন হাই থাকবে তার মানে ওখানে আউটপুটটা কি থাকবে, ইনপুটের সাথে ডিসকানেক্টেড থাকবে, তার মানে ওইটার কোনো লজিক্যালি কোনো সিগনিফিকেন্স তখন থাকবে না। আর যখন ওটা লো অবস্থায় থাকবে হাই ইম্পিডেন্সের ভ্যালুটা, তার মানে এটা তখন ক্লোজ সার্কিটের মতো, তখন ইনপুটটা আউটপুটের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এখানে টোটাল 3টা স্টেট পাচ্ছি, এই কারণে এটাকে আমরা 3 স্টেট বলতেছি। আর তাহলে আমরা এই বাস সিস্টেমের ক্ষেত্রে আমরা 3 স্টেট বাফার গেট আমরা ব্যবহার করতে পারি। তো 3 স্টেট বাফার গেটের একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, যে আমরা যদি এখানে খেয়াল করি, এই যে এটা একটা নরমাল 3 স্টেট বাফারের একটা সিম্বল, যে এখানে নরমাল ইনপুট থাকবে, নরমাল ইনপুট সাধারণত 0 অথবা 1 হবে, আর একটা কন্ট্রোল ইনপুট থাকবে। তো এখানে কন্ট্রোল ইনপুটটা এখানে হাই ইম্পিডেন্স হিসেবে কাজ করবে। তো যদি আমাদের এখানে C = 1 হয় তাহলে ইনপুটটা আউটপুটের সাথে কানেক্টেড থাকবে, আর যদি C = 0 হয় তখন হাই ইম্পিডেন্স, তার মানে ইনপুটটা আউটপুট থেকে ডিসকানেক্টেড থাকবে। এই মেকানিজমের উপর বেসিক্যালি কাজ করবে। আমরা যদি এখানে এই ফিগারটা একটু খেয়াল করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, মানে এটা একটা বিটের জন্য দেখানো হয়েছে, তখন মাল্টিপল বিটের জন্য এই ধরনের সিমিলার স্ট্রাকচার আমরা আরো ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে 0 বিটের জন্য আমরা দেখতে পাচ্ছি A0, B0, C0, D0। হ্যাঁ, তার মানে এখানে আমাদের টোটাল A0 মানে A রেজিস্টারের 1 বিট, B0 মানে B রেজিস্টারের 1 বিট, C0 মানে C রেজিস্টারের 1 বিট, D0 এর ক্ষেত্রে D রেজিস্টারের 1 বিট। এখানে সিলেক্ট লাইন, এখানে এনাবল আছে, এনাবল অবশ্যই হাই হতে হবে, এনাবল হাই যদি না হয় তাহলে এই ডিকোডারটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। S1 আর S0 এর ভ্যালুর উপর ভিত্তি করে, মানে ধরো এটা 0 আর এটা 0 মনে করো, তাহলে এটা যখন 0 0 হবে তখন এখান থেকে এটা আমাদের হাই হবে, মানে এখান দিয়ে যাবে এটা 1, আর বাকিগুলা যাবে 0। তাহলে বাকিগুলা যেহেতু 0 যাবে, তার মানে তখন কি এটারও কোনো ইফেক্ট থাকবে না, এটারও কোনো ইফেক্ট থাকবে না, এটারও তখন ইফেক্ট থাকবে না। তখন আমরা এই A0 থেকে খুব সহজে এখান দিয়ে ডাটা পাস করে আমরা এই কমন যেটা আমাদের বাস লাইন থাকবে সেটা আমরা ব্যবহার করতে পারি। বুঝা গেল এই কাজটা? জি স্যার। তাহলে আমরা n বিটের জন্য আমরা যতগুলা বিট ব্যবহার করব আমাদের ততগুলা বাফার ব্যবহার করতে হবে। এখানে 3 স্টেট বাফার গেট দিয়েও আমরা এই কাজটা করতে পারি। তাহলে এখানে ওই মেকানিজম গুলো একটু এখানে বর্ণনা করা আছে, এটা তেমন কমপ্লেক্স কিছু না। যে এই যে 3 স্টেট বাফারের ক্ষেত্রে কন্ট্রোল ইনপুট যদি 0 হয় তাহলে এটা ডিজেবল থাকবে হাই ইম্পিডেন্স, আর কন্ট্রোল ইনপুট যদি 1 হয় তাহলে এটা এনেবল অবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে এই ফিগারটা অনেক সময় আসে পরীক্ষা, যে আমাদের হ্যাঁ বলো স্যার। তাহলে এখানে এই বাস লাইনটা কি হবে, এই যে এখানে A0 তো 0, আর হচ্ছে সিলেকশন লাইন থেকে তো 0টা হয়েছে, মানে হাই ইতে যে গেছে, তাহলে এখানে 1 আর হচ্ছে 0, তাহলে স্যার বাস লাইনটা কি হবে? না, এখানে 0 0 দিয়েছিলাম না, তাহলে এটা অ্যাক্টিভ অবস্থায় যাবে, এটা অ্যাক্টিভ মানে এখান থেকে যাব 1, আর এগুলা সব হবে 0 0। তার মানে তখন কি এটা ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ। তখন A0 এর ক্ষেত্রে যে ইনপুট সেটা মনে করো এটা আমাদের একটা কমন লাইন, তখন এই A0 তে যে বিট আছে ওই বিটটা মনে করো এই কমন বাস লাইন ব্যবহার করে অন্য আরেকটা রেজিস্টারে ট্রান্সফার হয়ে যাবে। তো মনে করো এখানে 1 বিটের জন্য দেখানো হয়েছে, যখন আমরা আরো মাল্টিপল বিট ব্যবহার করব তখন এরকম সিমিলার স্ট্রাকচার আমাদের মাল্টিপল লাগবে। এটা জাস্ট খালি আমাদের 1 বিটের জন্য দেখানো হয়েছে। এইটা একটু দেখবা। এরপরে তাহলে আমরা চলে আসলাম যে আমাদের মেমোরি ট্রান্সফার। হ্যাঁ, আমাদের মেমোরি ইউনিটের অপারেশনটা আমরা মোটামুটি ভাবে সেকশন 27 হালকা দেখে আসছিলাম। র্যাম, রম, র্যামের ক্ষেত্রে আমরা কিভাবে রিড অপারেশন করতে পারি, তারপরে রাইট অপারেশন কিভাবে করতে পারি, তারপর আমরা রমের ক্ষেত্রে শুধুমাত্র রিড অপারেশন করতে পারি, ওই ক্ষেত্রে তাদের ব্লক ডায়াগ্রাম এগুলো আমরা মোটামুটি ভাবে দেখে আসছি। তো আমরা রিড অপারেশন বলতে আমরা কি বুঝি মেমোরির ক্ষেত্রে, যে আমাদের মেমোরিতে যে ওয়ার্ডটা আছে মেমোরির বাইরে থেকে কেউ ওইটাকে রিড করতেছে, কোনো ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে, আমাদের প্রসেসর কখনো মেমোরি থেকে ডাটা রিড করতে পারে, ঠিক আছে না? তাহলে আমাদের মেমোরি থেকে একটা ইনফরমেশন আমার ওই মেমোরির বাইরে নিয়ে যাও, আউটসাইড এনভায়রনমেন্টে নিয়ে যাও, এটা হচ্ছে আমাদের রিড অপারেশন।
আর রাইট অপারেশনটা হচ্ছে যে বাইরে থেকে একটা ইনফরমেশন নিয়ে এসে আমার মেমোরিতে রাখা। তো সাধারণত একটা মেমোরি ওয়ার্ডকে আমরা এম দ্বারা এক্সপ্রেস করব। একটা মেমোরি ওয়ার্ডকে আমরা ক্যাপিটাল এম দ্বারা এক্সপ্রেস করতে পারি। তো পার্টিকুলার ওয়ার্ড মেমোরিকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা র্যামের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম যে একটা র্যাম যদি এইরকম থাকে, এখানে প্রত্যেকটার জন্য কি থাকবে, বিভিন্ন অ্যাড্রেস দেওয়া থাকবে, এটা 0, এটা 1, এটা 2, এগুলা সিলেক্টের জন্য আমাদের কি থাকবে, অ্যাড্রেস সিলেক্ট লাইন ছিল। ওই অ্যাড্রেস সিলেক্ট লাইনের মাধ্যমে আমি কোন মেমোরি রিড অথবা রাইট করতে চাচ্ছি সেটা আমরা কিন্তু স্পেসিফাই করে দিতে পারবো। এখন এখানে অনেকটা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের এই কোন মেমোরিতে আমরা রাইট করতে চাচ্ছি। যে আমরা সাধারণত মেমোরি ওয়ার্ডকে এম দ্বারা প্রকাশ করব। এখন ওই মেমোরির পার্টিকুলার অ্যাড্রেসটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো? এটা লেখার নিয়ম হচ্ছে যে আমরা ওই যে অ্যারের জন্য আমরা সি প্রোগ্রামিং বা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে অ্যারের ইন্ডেক্সের মতন ব্যবহার করতাম না আমরা, যে ধরো যে এটা যদি একটা অ্যারে ছিল, মনে করো এই অ্যারের বিভিন্ন ইন্ডেক্স ছিল, তখন আমরা এখানে 0, তারপরে 1, 2, 3, তখন আমরা মনে করো ওই লিখতাম অ্যারের একটা নাম থাকতো, অ্যারের নামের পরে এইভাবে তখন এই ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা বলতাম তখন ওই তত নাম্বার ইন্ডেক্স কিন্তু অ্যাক্সেস হতো। র্যামও বলতে গেলে কি অ্যাকচুয়ালি এরকমই, কি নাম্বার অফ ব্লক না, নাম্বার অফ মেমোরি অ্যাড্রেস, এবং প্রত্যেকটা নাম্বারের একটা অ্যাড্রেস আছে। তখন আমি মনে করো এটা একটা র্যামের একটা নির্দিষ্ট ওয়ার্ডকে এভাবে এম দ্বারা প্রকাশ করে ওখানে যদি ওই নাম্বারটা বলে দিই তাহলে তখন ওই নির্দিষ্ট লোকেশনটা কিন্তু আমি পেয়ে যাব। মানে এখানে যেটা এক্সাম্পলটা দেখা যাচ্ছে আমার, যে MAR, এটা দ্বারা বোঝাচ্ছে এই মেমোরি ওয়ার্ডের মানে AR হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেস রেজিস্টারটা। AR হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। ওই অ্যাড্রেস রেজিস্টারে এখন যে মানে যে মেমোরি অ্যাড্রেসের ইনফরমেশনটা আছে, যে নাম্বারটা বলে দেওয়া আছে, ওই নাম্বারটাকে আমরা কি করতে চাচ্ছি, এই DR মানে ডাটা রেজিস্টারে এখন আমরা রাখতে চাচ্ছি। তাহলে যখনই তোমাদের এরকম বলে দেওয়া থাকবে যে মনে করো M তারপরে ব্র্যাকেটের মধ্যে AR, তার মানে বুঝে নিতে হবে এইখানকার এই মেমোরি ওয়ার্ড আমি কি করব, অ্যাক্সেস করতে পারবো। মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে তার ইন্ডেক্স, আর M দ্বারা আমরা বুঝবো কি মেমোরি ওয়ার্ড। এখন এই মেমোরি ওয়ার্ডের এই অ্যাড্রেসটাকে আমরা কি করব, এই DR এর মধ্যে আমরা রাখবো। তার মানে এখানে আমরা যদি কি বলি, মেমোরির এখানে আমরা কি করলাম, একটা মেমোরি থেকে আর একটাতে আমরা কি করলাম, মেমোরি রিড করলাম। মানে এখানে আমাদের কি করেছি যে এম মেমোরি ওয়ার্ডের AR লোকেশনকে নিয়ে এসে আমি DR মানে ডাটা রেজিস্টারে কিন্তু রেখে দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি রাইট অপারেশন করতে চাই তাহলে রাইট অপারেশনটা কি অ্যাকচুয়ালি কি হবে? রাইট অপারেশনের জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি না। তাহলে ধরো M মনে করো দিয়ে মনে করো AR মানে এততম অ্যাড্রেসে আমি মনে করো কি করলাম, একটা DR রেজিস্টারের ইনফরমেশন রাখলাম। তাহলে এইটাই কি রাইট অপারেশন না? মানে তোমাদের এই মেমোরির এই সিম্বলটা যদি লেফটে থাকে তাহলে বুঝবে ওটা হচ্ছে রাইট অপারেশন, আর যদি এভাবে রাইটে থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে তোমার রিড অপারেশন। রিড করে এটা DR এর মধ্যে রাখতেছি, আর এখানে DR এর ইনফরমেশনটা আমি MAR এর মধ্যে রাখতেছি। বুঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা, এখানে কিছু স্টেটমেন্ট বলা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, অ্যাড, তারপরে সাবট্রাকশন, এই ধরনের অপারেশন আমরা সাধারণত করে থাকি। তো এখানে কিছু অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের এক্সাম্পল দেওয়া আছে। অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন যেমন আমরা R1 প্লাস R2 করে R3, তার মানে এখানে R1 রেজিস্টারে যে ইনফরমেশন আছে, R2 রেজিস্টারে যে ইনফরমেশন আছে, এই দুটাকে যোগ করে যোগফলটা আমরা R3 এর মধ্যে রাখতেছি। এখানে সাবট্রাকশন করতেছি, এখানে আমাদের কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট করে 1 অ্যাড করতেছি, তার মানে 2's কমপ্লিমেন্ট। এখানে R1 R2 কে আমরা কমপ্লিমেন্ট করে তার সাথে 1 যোগ করতেছি। তার মানে এই বিষয়টা তো তোমরা জানো কিনা যে অ্যাকচুয়ালি আমরা সাধারণত যে আমরা যে কম্পিউটারে যে মাইনাস করি A মাইনাস B সাধারণত, হ্যাঁ তোমরা বাইনারির ক্ষেত্রে এটা করে দেখবা যে A মাইনাস B মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটাকে এভাবে লেখা হয় A প্লাস মাইনাস B।
আর একটা নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করা মানে ওটার একটা নেগেটিভ নাম্বার। তার মানে বি একটা নাম্বার থাকবে, মনে করো বি নাম্বারটাকে যদি টুস কমপ্লিমেন্ট করে তার সাথে যদি এ কে যোগ করো, অ্যাকচুয়ালি কিন্তু এটা সাবট্রাকশন করাই হয়। কথাটা বোঝা গেল কি? যে মনে করো তোমাকে এ থেকে বি মাইনাস করতে হবে, তাহলে তুমি যেটা করবা বি কে টুস কমপ্লিমেন্ট করবা, বি কে টুস কমপ্লিমেন্ট করে ওটা এ এর সাথে যোগ করবা, তাহলে এটা সাবট্রাকশনের কাজ করে দিবে। বুঝা গিয়েছে? জি স্যার। টুস কমপ্লিমেন্ট কি এটা তো জানো নাকি? জি স্যার। জি স্যার। কমপ্লিমেন্ট করে অ্যাকসেপ্ট করে দেওয়া। হ্যাঁ, এখানে জাস্ট খালি কিছু অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের কথা বলা আছে। তো এই অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন, তাহলে এগুলো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন প্রত্যেকটা যেটা আলাদা আলাদা, তাহলে এদের জন্য আমাদের কি বিভিন্ন সার্কিট আছে। তাহলে এই ধরনের বিভিন্ন সার্কিট আমরা সাধারণত এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আলাদাভাবে দেখানো হয়নি, কারণ আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চাইলেই আমরা বাইনারি কাউন্টার ব্যবহার করে করতে পারি, যেটা আমরা এর আগে যে বাইনারি কাউন্টারের ওখানে ছিল ওইটা দেখে আসছিলাম। অথবা আমরা চাইলেও এই প্রসেসও করতে পারি, একটা রেজিস্টারের সাথে এভাবে এখানে যেভাবে দেখানো হয়েছে, প্রথমে আমরা বাইনারি কাউন্টারের মাধ্যমে ওটা ইমপ্লিমেন্ট করতে পারি। আর ডিভিশন আর মাল্টিপ্লিকেশন এখানে দেখানো হয় নাই, কারণ অ্যাকচুয়ালি ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের জন্য আমরা আলাদাভাবে সার্কিট তেমন ব্যবহার করি না। ওইটা পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা ওই মাল্টিপ্লিকেশন আর হচ্ছে সরি অ্যাডিশন আমরা যে অ্যাডিশন এবং সাবট্রাকশন করি, ওই অ্যাডিশন এবং সাবট্রাকশনের মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কাজটা করে ফেলতে পারবো। এই কারণে আমাদের এটার জন্য আলাদা সার্কিট তেমন দেখানো হচ্ছে না। তো আমরা বাইনারি অ্যাডারটা দেখি তাহলে সর্বপ্রথম। তো তোমরা ম্যাক্সিমামই তো ডিজিটাল লজিক ডিজাইন কোর্স করে আসছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম যেহেতু ডিজিটাল লজিক কোর্সটা পড়ে আসছো, তাহলে আমরা এটা ধরে নিতে পারি তোমরা ফুল অ্যাডার হাফ অ্যাডার এটা জানো। ফুল অ্যাডার হাফ অ্যাডার সম্পর্কে আশা করি সবাই মোটামুটি ভাবে জানো। তো এখন আমরা এইখানে এই ফিগারটা হয়তো বা দেখে আসতে পারো তোমরা, এর ক্ষেত্রে আছে, মানে যেহেতু তোমরা হয়তো বা ডিজিটাল লজিক পড়ে আসছো, তো ফুল অ্যাডারের ক্ষেত্রে এই ফুল হুবহু এই সার্কিটটাই কিন্তু ছিল আমাদের। তো বাইনারি অ্যাডার এর অ্যাকচুয়ালি কি, যে এখানে এই যে প্রত্যেকটা এক একটা করে ফুল অ্যাডার, তো এটা হচ্ছে একটা 4 বিট বাইনারি অ্যাডার। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে কি ছিল, যে ফুল অ্যাডারের ক্ষেত্রে ছিল আমাদের ক্যারি ইন, সেটা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে, আর দুইটা বিট, যে দুইটা বিট আমরা অ্যাড করব, মানে আমরা এই যে 1 1 0 আর 0 মনে করো, তারপরে মনে করো 0 1 0। আচ্ছা আমরা এইখানে একটু ধরো 1 0 1 1 নিলাম, 1 0 0 1 নিলাম। তাহলে এরকম থাকে স্বাভাবিকভাবেই। তখন আমরা প্রথম অবস্থায় ক্যারির ভ্যালু আমরা 0 ধরে নিই, কারণ ইনিশিয়াল অবস্থায় যেহেতু ক্যারি নাই। তাহলে এখানে আসলো ক্যারির মানটা A0 B0, তাহলে A1 যাবে ধরো A0 তে, এইটা যাবে এইখানে। তাহলে এদের ক্ষেত্রে এটা একটা ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কাজ কি, A0 B0 আর C0 এই তিনটার উপর ভিত্তি করে ফাইনালি তখন একটা ক্যারি আউটের ভ্যালু দিবে আর একটা রেজাল্ট দিবে। তাহলে এখানে 1 অন যোগ করলে কত হবে, 0। অন অনের জন্য 0 হবে আর ক্যারি যাবে 1, তাহলে এখানে আসবে 0 আর ক্যারি 1টা এই ক্ষেত্রে ইনপুট হবে। তারপরে এটার 1, তারপরে এটা 0 আসবে এখানে 1 0 এর জন্য হবে 1, কিন্তু এখানে ক্যারি আছে কত 1, তাহলে ক্যারি 1 আর এখানে 1 আর হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কত হবে 1 1, এখানেও হবে 0। আবার হাতে থাকলো ক্যারি, ক্যারি 1 গেল, ক্যারি 1 এখানে গেল, তারপরে এখানে 0, এখানে 0 আর এখানে ক্যারি 1, তাহলে এটি কিন্তু যোগ করলে এখানে আসবে 1। ফাইনালি তখন আছে এখানে ক্যারি কত হলো, ক্যারি 0, এই ক্যারি 0টা এখন এখানে গেল। আচ্ছা এখানে আমরা আউটপুটটা লিখি, এটা 0, এটা হচ্ছে 1, এখানে ক্যারি 0, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 1 আর ক্যারি 0, তাহলে 1 1 এর জন্য আউটপুট হবে 0 আর ক্যারি হবে 1। তাহলে ফাইনালি তখন পাবো আমরা 1 0 1 0 0। এইভাবে আমাদের
বাইনারি অ্যাডার কাজ করে ফুল অ্যাডারের সহায়তা নিয়ে। এটাই এখানে বর্ণনা করে দেওয়া আছে, এটাই আমরা এই সার্কিটটা দেখব। তো এটা হচ্ছে আমাদের বাইনারি অ্যাডার, যেটা আমাদের ফুল অ্যাডারের পার্সপেক্টিভে কাজ করে। কিন্তু আমরা এখন অ্যাডারের জন্য মনে করে একটা সার্কিট ব্যবহার করব, আবার সাবট্রাক্টরের জন্য আলাদা সার্কিট ব্যবহার করব, এই ধরনের কাজ কিন্তু আমরা সাধারণত করি না। আমাদের সাধারণত দেখা গেছে যে আমরা যেটা করি, একটা সার্কিট দিয়েও কিন্তু আমরা অ্যাডিশন আর সাবট্রাকশনের কাজটা করতে পারি। এই কারণে আমাদের এখানে যেটা একটু আগে যেটা বললাম আমরা, যে a মাইনাস বি মানেই হচ্ছে কি, যে বি কে আমরা টুস কমপ্লিমেন্ট করে এ এর সাথে যদি যোগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের সাবট্রাকশনের অ্যাডিশনের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, অ্যাডিশনের জন্য আলাদা সার্কিট, সাবট্রাকশনের জন্য আলাদা সার্কিট কিন্তু দরকার নাই, অ্যাডিশনের মাধ্যমে আমরা সাবট্রাকশনটা করে ফেলতে পারি। তাহলে আমরা বি কে প্রথমে কি করব, বি কে আমরা যদি দেখি যে আমাকে অ্যাডিশন করতে হয়েছে, তাহলে আমরা সরাসরি অ্যাডিশন করে দিলাম। আর যদি বলা যে সাবট্রাকশন করতে হবে, তাহলে প্রথমে বি কে আমরা টুস কমপ্লিমেন্ট করে নিলাম, তারপরে এ এর সাথে যোগ করে নিলাম। এই জন্য আমাদের একটা কমন সার্কিট, যেটা বলতেছি অ্যাডার সাবট্রাক্টর। আমরা আগে সার্কিটটা দেখি একটু। এই সার্কিটটা একটু খেয়াল করো, এই সার্কিটটা আমার কিভাবে কাজ করতেছে। এই সার্কিটটা এট এ টাইম অ্যাডিশনও কাজ করে দিবে তোমার, একসাথে সাবট্রাক্টরেরও কাজ করে দিবে। তো কিভাবে খেয়াল করে দেখো, যে তুমি মনে করো প্রথমে যোগ করতে চাচ্ছ, ঠিক আছে, তুমি অ্যাডিশন করতে চাচ্ছ মনে করো, তাহলে a প্লাস বি মনে করো করবা। তাহলে যখন a প্লাস বি করবা, এখানে তোমার m এর ভ্যালুটা তোমাকে কিন্তু বলে দিবে, মানে m এর ভ্যালুটা দ্বারা তোমার প্রথমে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে m এর মানটা কিন্তু চলে আসবে। তো m এর মানটা চলে আসবে বলতে, যখন তোমার m এর মান 0 মনে করো, এখানে m এর মান 0, তো m এর মান যখন 0 হবে, তখন এই পুরো লাইনটা কি এখানে কানেক্টেড, এখানে m এর মান, এখানে m এর মান, এখানে m এর মান, এইখানে m এর মান। একটা বিষয় তোমরা এখন খেয়াল করো, যখন তুমি এইটার ক্ষেত্রে বুঝো, এখানে দিয়েছো কত 0, এখন তুমি বি এর ভ্যালু দিলা 0, তাহলে 0 0 এর জন্য আউটপুট কত হবে একটা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে? দুইটাই 0 হলে আউটপুট কত হবে? 0। দুইটাই আউটপুট হলে 0 হবে। তার মানে দেখো, B0 তে তুমি যেটা দিয়েছো সেটাই সরাসরি চলে আসছে না? জি স্যার। আচ্ছা, এবার B1 একটা দেখি, এখানে 0 দিয়েছো আর এখানে 1 দিয়েছো, 1 0 হলে কি হবে? ডিফারেন্ট 1 স্যার, 1 1 0 হলে 1, তার মানে দেখো B1 এ যেটা দিয়েছো সেটাই চলে আসছে না? জি স্যার। তার মানে ধরো B3 তেও তুমি 1 দিলা আর এখানে 0, তাহলে কি 1 চলে আসবে না? তারপরে তুমি B3 তে 0 দিলা, তারপরে এখানেও 0 দিলা, মানে m এর ভ্যালু যেহেতু 0 তাহলে 0। তার মানে দেখো তো তুমি B3 B2 B1 আর B0 তে যে যে ভ্যালু দিয়েছি আমি, প্রত্যেকটা ভ্যালু কি সরাসরি চলে আসছে না? আর a এর ভ্যালু তো সরাসরি আসতেছে। তারপরে তো ফুল অ্যাডারে দিয়েছো, ফুল অ্যাডারের কাজ তো খালি যোগ করা, তার মানে আলটিমেটলি এটা a প্লাস b এর কাজ হয়ে গেল না? জি স্যার, অ্যাডিং এর কাজ। এখন তুমি a মাইনাস b করতে চাচ্ছ, a মাইনাস b যখন করবা, তখন তুমি যেটা করবা যে ক্যারি ভ্যালুটা 1 না, মানে ক্যারিটা পরে আসছে আমি, যখন তুমি m ইকুয়াল টু তখন 1, ক্যারির ভ্যালু 1 ঠিক আছে, ইনিশিয়াল অবস্থা ধরে নিলাম, m ইকুয়াল টু যখন 1, তখন তুমি কি করবা? সাবট্রাকশনের কাজটা করতে যাচ্ছ। তাহলে এখন দেখো, এই m এর ভ্যালু 1 এখানে আসছে, তাহলে এটা 1, এখানেও আসছে, তাহলে এখানেও 1, এখানেও আসছে, তাহলে এখানেও 1, এখানেও 1, 4টা 1 আসছে। তো এখন তুমি দেখো B0 এর ভ্যালু 0 দাও, তাহলে 0 1 এর জন্য আউটপুট কত হবে? 0 1 এর জন্য আউটপুট কত হবে? স্যার 1 আসবে স্যার, 1 আসবে। এখানেও তুমি দিলা 1, 1 1 এর জন্য আউটপুট কত আসবে? 0। এখানে দিলা 0, তাহলে 0 1 এর জন্য 1, এখানে দিলা 1। তার মানে দেখো তো,
তুমি B3 B2 B1 B0 তে যে নাম্বারটা দিয়েছো ওইটা একেবারে কমপ্লিমেন্ট হয়ে আসতেছে না? জি স্যার, উল্টো হয়ে কমপ্লিমেন্ট গেছে। হয়ে আসতেছে কিনা? আচ্ছা, তার মানে কি এই এক্সক্লুসিভ অর কি করতেছে, বি এর ভ্যালুটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিচ্ছে না? জি স্যার। তাহলে এখনো তো আমার টুস কমপ্লিমেন্ট হয়নি। জি স্যার। কিন্তু এই যে খেয়াল করো, এই যে এম এর ভ্যালু যেটা 1 সেটাই ক্যারি হিসেবে চলে আসছে না? স্যার। তার মানে কি এখানে এটা ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ করে দিল এক্সক্লুসিভ অর গেট, আর এখানে 1 যোগ করলাম। তার মানে এটা কি হয়ে যায়, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করা, ফাইনালি সেটা A0 এর সাথে যোগ হচ্ছে। তার মানে আলটিমেটলি কি এটা ওভারঅল টুস কমপ্লিমেন্ট কিন্তু টুস হয়ে কমপ্লিমেন্ট যাচ্ছে। হয়ে গেছে। তার মানে কি এখানে সাবট্রাকশন হয়ে যাচ্ছে না একটা সার্কিট ব্যবহার করে? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডার আর সাবট্রাক্টরের সার্কিট, 4 বিট। আমরা 4 বিট এখানে ব্যবহার করতে 8 বিটের জন্য 8 বিট ব্যবহার করতে পারবো, আমাদের এটা নির্ভর করবে। 4 বিটেরটা পারলে তখন 8 বিট ব্যবহার ইজিলি করতে পারবো। তাহলে এটা গেল আমাদের অ্যাডার আর সাবট্রাক্টরের ব্যাপার। তারপর আমরা বাইনারি ইনক্রিমেন্টর, বাইনারি ইনক্রিমেন্টরের ক্ষেত্রে আমরা এক এক করে যেহেতু যোগ করবে, জাস্ট যে আমাদের যদি একটা 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টারের ভ্যালু যদি প্রথমটা হয় 0 1 1 0, এটা পরবর্তী ভ্যালুটা হবে 0 1 1, এক ইনক্রিমেন্ট করে। তাই এটা আমরা বাইনারি কাউন্টারের মাধ্যমে ইজিলি করতে পারি, যে ক্লক পালসের উপর ভিত্তি করে এক এক করবে। আর আমরা যদি কম্বিনেশনাল সার্কিট এখানে এটার মাধ্যমে ব্যবহার করে করতে চাই, সেটাও আমরা করতে পারবো হাফ অ্যাডার ব্যবহার করে। আমরা যদি একটা হাফ অ্যাডার ব্যবহার করি, হাফ অ্যাডার ব্যবহার করেও আমরা এই কাজটা করতে পারবো। তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এইরকম। দেখো এই যে 4 বিট, এটা হচ্ছে বাইনারি ইনক্রিমেন্টরের এক্সাম্পল। তো এটা কিভাবে কাজ করছে দেখি আমরা, যে 4 বিট বাইনারি ইনক্রিমেন্টর যেভাবে কাজ করবে। এখানে এটা একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার ইনপুট হিসেবে কি নেয়, দুইটা করে ভ্যালু নেয়, দুইটা করে ভ্যালু নিবে এবং পরবর্তীতে একটা করে আউটপুট দিবে আর একটা করে ক্যারি হিসেবে আসবে। তো এখানে আমরা যেটা বাইনারি ইনক্রিমেন্টার, যেহেতু বাইনারি ইনক্রিমেন্ট কি করবে, এক এক করে বাড়বে না, বাইনারি ইনক্রিমেন্ট যেহেতু এক এক করে যেহেতু বাড়বে, তো এক এক করে যেহেতু বাড়বে এই কারণে আমরা এখানে একটা লজিক গেটের আউটপুট হিসেবে কি দিলাম, 1 দিয়ে দিলাম। আর A0 A1 A2 0 0 এখানে আমরা আমাদের ইনপুটটা দিলাম। এটা মনে করো 0, এটা মনে করো আমাদের 0, এটা মনে করো 1, আর এটা মনে করো 0। তাহলে 0 1 0 0 এটা আমার ইনপুট। আমরা চাচ্ছি কি এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে আমরা এই সার্কিট ব্যবহার করে হচ্ছে কিনা দেখি। তাহলে দেখো হাফ অ্যাডারের কাজ কি, 0 আর এখানকার হচ্ছে 1, 0 আর 1 কে অ্যাড করলে কত হবে, 1, আর ক্যারি হবে কত, 0। এই ক্যারি এখানে চলে আসলো। এবার 0 আর 0, 0 আর 0 অ্যাড করলে হবে 0, আর ক্যারি হবে 0। তাহলে এই 0 এখানে আসলো, 0 আর 1, 0 আর 1 যোগ করলে কত হবে, 1, ক্যারি হবে 0, এই 0 এখানে চলে আসলো। তারপরে 0, 0 আর 0 যোগ করলে হবে 0, আর এখানে ফাইনালি হচ্ছে ক্যারি 0। তার মানে আউটপুটটা কি আসলো দেখো তো, 0 1 0 1। এটা বাইনারি হচ্ছে 4, আর এটা হচ্ছে মানে ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 5। তার মানে এক ইনক্রিমেন্ট হয়ে গেছে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের যে আমরা ইনক্রিমেন্ট, অ্যারিথমেটিক ইনক্রিমেন্ট অপারেশন এক এক করে যেটা করতে পারি সেটার ক্ষেত্রে আমরা। এখন কথা হচ্ছে যে আমাদের তো এরকম এর আগে এক জায়গাতে যেটা এক্সাম্পল দেখলাম, এখানে তো মাল্টিপল অনেকটি অপারেশন আছে, আরো বেশ কিছু অপারেশন আছে। ধরো এখানে যে অ্যারিথমেটিক এতগুলো অপারেশন আছে, মাইক্রো অপারেশন, এখন এগুলোর জন্য আলাদা আলাদা সার্কিট আমরা অ্যাকচুয়ালি করব না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা কমন সার্কিট অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করতে পারি, এটার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা 4 বিট অ্যারিথমেটিক সার্কিট ডিজাইন করব আমরা, যে একটা সার্কিটের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে অল অপারেশন করতে পারবো। আমাদের এখানে যতগুলো অপারেশন আছে, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলে যে 8টা অপারেশন দেখা যাচ্ছে, এই 8টা অপারেশন আমরা করতে পারবো একটা সার্কিটের মাধ্যমে। একটা অ্যারিথমেটিক সার্কিটের মাধ্যমে আমরা এখানে 8টা অপারেশন আছে, 8টা অপারেশনই যে কোনোটা করতে পারবো। তো আমাদের একটা কমন অ্যারিথমেটিকের যেটা কাজ, আমাদের একটা বাইনারি অ্যাডারের কথা আগে চিন্তা করি।
একটা বাইনারি অ্যাডারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা বাইনারি অ্যাডার সাধারণত, আচ্ছা, যে অ্যারিথমেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করব, যে আমাদের যে প্যারালাল, যেটা আমাদের ফুল অ্যাডার, মানে বেশ কয়েকটা ফুল অ্যাডারকে একত্রিত করে আমরা একটা অ্যারিথমেটিক সার্কিট কিন্তু করতে পারি। তো আমরা জানি যে 4 বিট ফুল অ্যাডারের কাজ কি, সে 4 বিট করে অ্যাড করবে। তো এখন এখানে তাহলে আমরা কি করতে পারি, 4 বিট ইনপুট নিব, 4 বিট আউটপুট নিব। আমরা এই ফিগারটা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 4টা ফুল অ্যাডার আছে, 4টা ফুল অ্যাডারের আগে 4টা মাল্টিপ্লেক্সার আছে। এখানে কন্ট্রোল ইনপুট হিসেবে সি ইন ক্যারি আছে, S1 S0, S1 S0 এর মাধ্যমে আমরা কি করতে পারি, 4টা মাল্টিপ্লেক্সারের যে কোনোটা সিলেক্ট করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর ভ্যালু বিভিন্ন ভাবে আছে, মানে এ এর ভ্যালুটা সরাসরি আমাদের ফুল অ্যাডারের সাথে কানেক্টেড আছে, আর বি এর ভ্যালুটা একবার আমাদের কমপ্লিমেন্টেড আর একবার সরাসরি দেওয়া আছে, মানে বিভিন্ন ওয়েতে দেওয়া আছে। মোট কথা আমরা বি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি কি বিভিন্ন ওয়েতে দেওয়া আছে না, আমাদের বি এর ভ্যালুটা বিভিন্ন ওয়েতে দেওয়া আছে, কিন্তু এ এর ভ্যালু সরাসরি ফুল অ্যাডার, আর ক্যারির ভ্যালুটাও আমাদের সরাসরি, এখানে ক্যারি ইন এর ভ্যালু ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারের ক্যারি পরবর্তী ফুল অ্যাডার, পরবর্তীতে এইভাবে কিন্তু আছে। তো আমরা অ্যাকচুয়ালি এই সার্কিট দিয়ে কিভাবে, মানে এই সার্কিটের একটা কমন এক্সপ্রেশন হচ্ছে এইটা। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে কি করতেছি, আমরা একটা ফুল অ্যাডারের কথা যদি চিন্তা করি, এখানে D0 এর আউটপুটটা কিভাবে আসবে, X0 প্লাস Y0 প্লাস C0 না? জি স্যার। X এর সাথে Y তার সাথে C যোগ করে তো D পাবো, তাহলে এটাকে কমন এক্সপ্রেশন বলতে পারি A প্লাস Y ইকুয়াল টু C। A বলতে এখানে A এর ভ্যালুটা সরাসরি চলে আসতেছে, যে A এর ভ্যালুটা সরাসরি চলে যাচ্ছে, আর Y বলতে এখানে এই যে B এর ভ্যালুটা আসবে, Y বলতে এখানে B এর ভ্যালুটা এখানে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এই যে Y0 তে চলে আসছে। আর এই যে C ইন মানে ক্যারি ইন, ক্যারি ইন প্রথমে C0 তে আসতেছে, C0 প্রথমটা C ইনটা পরবর্তীতে আসছে, পরবর্তী ক্যারি আউট, এভাবে তো পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি চলতেই থাকবে। এটা তো কমন একটা বিষয়, তাহলে আমাদের এটা একটা কমন এক্সপ্রেশন। তাহলে আমরা এখন দেখি এই কমন এক্সপ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই সার্কিটের মাধ্যমে আমাদের সবগুলো অপারেশন পারফর্ম হচ্ছে কিনা, এই জন্য আমরা এই টেবিলটা খেয়াল করে দেখি, তাহলে আমাদের সার্কিটটা বুঝতে পারবো। তো প্রথম বিষয়টা যখন খেয়াল করো, তুমি S1 এর ভ্যালু দিলা কত, 0, S0 এর ভ্যালু দিল 0, ক্যারি ইন এর ভ্যালু দিলা 0। এখন একটা দেখো, যখন S1 আর S0 এর ভ্যালু 0, তখন দেখো কি হচ্ছে এখানে। তাহলে দেখো এখানে কি কি আসতেছে আমাদের, S1 এর ভ্যালু এখান দিয়ে আসতেছে 0, আর S0 এর ভ্যালু হচ্ছে 0, আর এখানে ক্যারি ইন এর ভ্যালু 0। তাহলে এ তো সরাসরি চলে যাচ্ছে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। তাহলে ডি এর এখানে কি আসতেছে, এ সরাসরি চলে আসলো, তারপরে C0 সরাসরি চলে আসলো, ঠিক আছে। এখন মধ্যখানে খালি ওয়াই এর ভ্যালুটা কি আসছে সেটা দেখো, যখন এখানে 0 0, তখন এই মাল্টিপ্লেক্সারের এই 4টা ইনপুটের মধ্যে কোন ইনপুটটা অ্যাক্টিভ হবে, স্যার 0। এখানে এই 0টা অ্যাক্টিভ হবে। 0 অ্যাক্টিভ হওয়া মানে কি, বি সরাসরি চলে আসছে না, জি স্যার। তার মানে আলটিমেটলি কি, এটা সরাসরি কি a প্লাস বি প্লাস C0, C0 এর ভ্যালু মানে তো 0, তার মানে আলটিমেটলি কি অ্যাডিং এর কাজটা হয়ে যাচ্ছে না। জি স্যার। তার মানে আমি S1 আর S0 এর ভ্যালু যখন 0 0 দাও, তখন এই ফুল সার্কিটটাই অ্যাডিং এর কাজ করে দিবে। এবার তাহলে একটু চেঞ্জ করি ভ্যালুটা, এবার মনে করো এটা দিলা 0 আর এটা দিলা 1, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি পরে আসি, পরবর্তী অপারেশনটা আমরা ধাপে ধাপে দেখি। স্যার এটা 4 বিটের জন্য। 2 নাম্বার অপারেশন আমাদের কি বলেছে, অ্যাড উইথ ক্যারি, অ্যাড উইথ ক্যারি। হ্যাঁ, মানে একইভাবে যেখানে যখন তুমি 0 1 দিবা, মনে করো 0 1 না, মানে আমাদের যেহেতু টেবিলটা, আমাদের বাইনারি টেবিলটা যেহেতু প্রথমে কি হবে, প্রথমে 0 0 0 0 আসবে, তারপরে ইনপুটটা আসবে কত, 0 0 1। এখন তুমি যখন এইটা দিবা, তখন এই
জিরো জিরো মানে কি, এ জিরো তো সরাসরি চলে আসছে, জিরো জিরো মানে এখানেও বি সরাসরি চলে আসতেছে, কিন্তু এখানে আমাদের এক যেহেতু আসতেছে কি ক্যারি ইন হিসেবে, এক আসছে ক্যারি ইন হিসেবে, তার মানে এখানে আলটিমেটলি কি হচ্ছে, অ্যাডিশনেরই কাজটা হবে কিন্তু উইথ ক্যারি। বুঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। এর পরে তুমি এই ইনপুটটা কি আসবে, 0 1 0 এইটা আসবে, 0 1 স্যার 0 এইটা আসবে। স্যার একটা কোশ্চেন হচ্ছে যে এই ফার্স্টের ফুল অ্যাডারে আমরা যখন ক্যারির সাথে যোগ করতেছি, যোগ করার পর D0 তে একটা আউটপুট পাচ্ছি, তো পরবর্তীতে স্যার পরের ফুল অ্যাডারে তো ওই ক্যারিটাই যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, মানে এখান থেকে যেটা ক্যারি জেনারেট হবে ওই ক্যারিটা এখানে জি যাচ্ছে। স্যার। তো স্যার যদি 0 হয় তাহলে এখানে 0ই যাচ্ছে। হ্যাঁ, 0 হলে 0ই যাবে, 1 হলে 1 যাবে, যা পাবো মোট কথা। ও মানে আচ্ছা তুমি স্যার, মানে মনে করো ওইখানে বলো। +1 দেখলাম, এজন্য জিজ্ঞেস করলাম যে স্যার সব ক্ষেত্রে তো 1 হবে না। না না, এখানে সিজুরের ভ্যালু যে সবসময় 1 হবে তাও তো না, মানে এটা আমাদের এই কন্ট্রোল সিগন্যালের উপর ভিত্তি করে। জি স্যার, সেটাই। জি স্যার। তো এখন আমি বলতেছি 0 1 0 মনে করো, তাহলে 0 1, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে 0 1 হলে কি এটা অ্যাক্টিভ হবে না? জি স্যার। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি বি এর ভ্যালু যেটা দিচ্ছ ওটা কমপ্লিমেন্ট হয়ে আসছে না? কমপ্লিমেন্ট হয়ে জি আসছে স্যার। না? তার মানে জি এটা স্যার। কি জি অনস কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, স্যার। তার মানে এখানে আসতেছে এ প্লাস বি কমপ্লিমেন্ট, আর এখানে 0, তাহলে এখানে আসতেছে কত, 0, তার মানে এ প্লাস বি প্লাস 0, দুটার মধ্যে পার্থক্য দেখো। আর আরেকটা পরের ইনপুটটা দিলাম আমরা 0 1 আর 1 দিলাম, তাহলে এটুকা যেহেতু 0 1, তাহলে 0 1 এর জন্য এখানেও একই কথা, এ প্লাস বি বার, তার সাথে এবার কি ক্যারি ইন এর ভ্যালু 1, 1 স্যার। তার মানে এই দুইটাই কি, দুইটাই আমাদের সাবট্রাকশনের কাজ করবে, কিন্তু উইথ বড় আর হচ্ছে উইদাউট বড়, এই দুইটাই কাজ করবে আমাদের। এই যে এখানে আমরা যদি খেয়াল করি, এই যে এটা হচ্ছে যে অ্যাকচুয়াল সাবট্রাক্টের যেটা কাজ, হ্যাঁ, এ প্লাস বি বার প্লাস 1 যেটা অ্যাকচুয়াল সাবট্রাকশন, আর এটা হচ্ছে সাবট্রাক্ট উইথ বড়, মানে যদি আমরা এখানে ক্যারি ইন এর ভ্যালু 0 দিই, কারণ আমরা এই ফুল এখানে একটা বিষয়ে যেটা দেখলাম, এই যে অ্যাডার আর সাবট্রাক্টরের ক্ষেত্রে তখন আমরা ক্যারি ইন এর ভ্যালুটা কত আসতে হবে, ক্যারি ইন এর ভ্যালু 1 যাবে না? স্যার। এখানে ক্যারি ইন এর ভ্যালু প্রথম অ্যাডারের ক্ষেত্রে ক্যারি ইন এর ভ্যালু কিন্তু 1 আসতে হবে। এই ক্ষেত্রে তাহলে যখন আমাদের অ্যাকচুয়াল 1 আসতেছে এই সার্কিটের ক্ষেত্রে, তখন ওটা সাবট্রাক্ট, মানে এটা এটা 0 1 1 এর জন্য, আর যখন 0 1 0 তখন সাবট্রাক্ট কিন্তু উইথ বড়। আর অ্যাকচুয়ালি দেখো 1 0 0 যখন, তখন বলতেছে এটা ট্রান্সফার, 1 0 1 0 এর জন্য এটা ইনক্রিমেন্ট, 1 1 0 এর জন্য ডিক্রিমেন্ট, আবার 1 1 1 এর জন্য ট্রান্সফার। তার মানে তোমরা এখন এই ভ্যালু গুলাও এখানে বসায় দেখো, অ্যাকচুয়াল কিন্তু আমাদের অপারেশন গুলা সঠিকভাবে কিন্তু হয়ে যাচ্ছে, মানে তোমার এই ট্রুথ টেবিলে যে অপারেশন গুলা যেভাবে বলা আছে আর এখানে যে সার্কিট সবগুলা কাজই কিন্তু সঠিকভাবে হয়ে যাচ্ছে। এটা থেকে আর সবগুলো অপারেশন আর বলার দরকার আছে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে? না স্যার। এটা আসলে আর বলার দরকার নেই। ইনক্রিমেন্টের ক্ষেত্রে একইভাবে তুমি এই ভ্যালুগুলো বসাও, দিয়ে তুমি যে কোনো একটা ইনপুট দিয়ে পরীক্ষা করে দেখো তোমার ওই অ্যাকচুয়ালি ফুল অ্যাডারের কাজটা, মানে এখানে যে তোমাকে ইনক্রিমেন্টের অপারেশনটা বোঝানো হলো না, এই যে হাফ অ্যাডারের যে কাজটা দিয়ে যেভাবে আউটপুট দিয়ে বোঝানো হলো, তুমি এখনই করো তোমার ইচ্ছা মতো। তুমি আগে S1 আর S0 এর ভ্যালু এটা সিলেক্ট করে এখানে বসাও, তারপরে এই মাল্টিপ্লেক্সার থেকে ফুল অ্যাডারের ভ্যালু ইনপুট দাও, দিয়ে আউটপুট দেখো, প্রত্যেকটা কাজই হবে, ইনক্রিমেন্টও হবে ডিক্রিমেন্টও হবে। তার মানে দেখো আমরা এখন মানে আমাদের এতটুকু পর্যন্ত যেটা আমাদের ফাইন্ডিং আসলো, আমরা আলাদাভাবে কিভাবে অ্যাডিং করতে পারি অ্যাডারের কাজ সেটা দেখলাম, একটা সার্কিট দিয়েই কিভাবে আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন করতে পারি সেটা দেখলাম, আলাদাভাবে আমরা ইনক্রিমেন্টের জন্য সার্কিট দেখলাম। এখন যতগুলো আমাদের অ্যারিথমেটিক অপারেশন আছে ওই অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমাদের যে একটা কমন সার্কিট, মানে যে 4 বিট অ্যারিথমেটিক সার্কিট, এটারও কাজ দেখলাম আমরা। মানে এই চ্যাপ্টার কমপ্লিট করে আমরা কিন্তু যে আমাদের আলু যেটাকে বলি আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে দুইটা পার্ট আছে না, একটা অ্যারিথমেটিক ইউনিটের পার্ট আর একটা হচ্ছে লজিক ইউনিটের পার্ট।
তো পরবর্তীতে তোমাদের কিন্তু আসলে এই বলে দেওয়া হবে যে এই যে আমরা 4 বিট অ্যারিথমেটিক সার্কিটটা পড়ানো হয়ে গিয়েছে, ওইটাই আমি এখানে শুধুমাত্র মানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকে দেখাচ্ছি, আর এটা ডিটেইলসটা কিন্তু এখানে পড়ানো হলো। মানে এই চ্যাপ্টার শেষে অ্যারিথমেটিকের পরে লজিক পড়ানো হয়ে গেলে লজিক আর শিফট, তারপরে তখন অ্যারিথমেটিক লজিক ইউনিটটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা একটা সার্কিট দিয়ে কিভাবে আমরা অ্যারিথমেটিকের যে অপারেশন আছে সেগুলো কিভাবে করতে পারি সেটা আমাদের এখানে কিন্তু দেখানো হয়ে গেল। এরপরে আমরা চলে আসি লজিক অপারেশনে। আমরা যদি লজিক মাইক্রো অপারেশনের কথা বলি, তাহলে আমরা জানি যে সাধারণত যে এক্সক্লুসিভ অর, এন্ড, তারপরে হচ্ছে আমাদের নট, তারপরে হচ্ছে আমাদের অর অপারেশন, এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন, লজিক্যাল মাইক্রো অপারেশন। তো আমরা সাধারণত বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিটের উপর এই ধরনের অপারেশন করতে পারি। আমাদের দুইটা রেজিস্টারে হয়তো বা ইনফরমেশন আছে, আমি চাইলেই তাদের মধ্যে নট, এন্ড, অর এই ধরনের কাজ আমরা করতে পারি। তো তোমাদের ওয়ার, এন্ড এবং কমপ্লিমেন্টের জন্য যেমন আমরা এই সিম্বলটা যারা প্রথম দিয়ে ডিসক্রিট ম্যাথে হয়তো পড়ে আসছে, এই সিম্বলটা দ্বারা ওয়ার অপারেশনকে বোঝানো হয়, এই সিম্বলটা দ্বারা আমাদের এন্ড অপারেশন বোঝানো হয়। এগুলো আমরা অতটা আসবো না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে প্লাস সিম্বল দ্বারা, হ্যাঁ, এই প্লাস সিম্বল দ্বারা আমাদের এই ওয়ার অপারেশনকেও বোঝানো হবে। মানে তোমাদের যদি এরকম থাকে যে পি প্লাস কিউ মনে করো, পি প্লাস কিউ, এই স্টেটমেন্টটাকে তুমি এখন মানে রেজিস্টারের পার্সপেক্টিভে লিখো এবং এটা ওয়ার অপারেশন, মানে পি প্লাস কিউ কে আমরা তখন এটা এভাবে লিখতে পারি R2 রেজিস্টার প্লাস R3, এদের মধ্যে লজিক্যাল অর অপারেশন করে সেটা R1 এর মধ্যে রাখলাম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা আমরা এইভাবেও লিখতে পারি। এইখানে আরেকটা বিষয় যে এখন কথা হচ্ছে, এখানে তো একটা কনফিউশন আসতে পারে। যে কনফিউশনটা কি, যে ধরো তোমাকে কোনো কিছু বললো না, শুধুমাত্র এই স্টেটমেন্টটুকু বলে দিল। এখন তোমরা তো একটু আগে জানলা এটা হচ্ছে অ্যাডিশনের কাজ, তাহলে এইখানে বুঝবা কিভাবে এটা লজিক্যাল অর অপারেশন করতে বলেছে? ঠিক আছে না, এখানে একটা কনফিউশন হবে না? জি স্যার। তাহলে আমরা কথা হচ্ছে কখন আমরা এটাকে লজিক্যাল অর হিসেবে ধরবো আর কখন এটাকে অ্যাডিশন হিসেবে ধরবো, এই বিষয়টা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো এইটা তাহলে আমরা কখন বুঝবো, যদি আমাদের বলে দেওয়া হয় এখানে পি আর কিউ, যেমন বলেছে পি প্লাস কিউ তোমাকে অ্যাডিশন করতে বললো, ধরো এখানে লিখলো পি প্লাস কিউ, এখন বললো তুমি এটাকে রেজিস্টারে কিভাবে লিখবা, মানে রেজিস্টারের পার্সপেক্টিভে এই স্টেটমেন্টটাকে কিভাবে প্রকাশ করবা। এখন তুমি এটাকে এভাবে লিখলা, তার মানে তো হয়েই গেল, কিন্তু এখন এটা অ্যাকচুয়ালি অ্যাডিশনের কাজ বোঝাবে না লজিক্যাল অর, সেটা কিন্তু একটা বোঝার ওয়ে আছে। সেটা বোঝার যেটা ওয়ে সেটা হচ্ছে যে তোমার এখানে যদি বলে পি আর কিউ হচ্ছে বাইনারি ভ্যারিয়েবল, একটা কন্ট্রোল ফাংশনের যদি বলে বাইনারি ভ্যারিয়েবল, বা যদি তোমাকে বলেই দেয় যে পি আর কিউ হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল বা বাইনারি ভ্যারিয়েবল বা কন্ট্রোল ফাংশন যদি বলে দেয়, এই কথাটা যদি বলে দেয়, তার মানে তারপরে যদি প্লাস দেওয়া থাকে তখন বুঝবা এটা হচ্ছে আমাদের লজিক্যাল অর অপারেশন। আর যদি কন্ট্রোল ফাংশন বা বুলিয়ান ভ্যারিয়েবল বা কন্ট্রোল বাইনারি ভ্যারিয়েবল এই ধরনের কোনো কথা না বলে, তখন ওটা বুঝবা অ্যাডিশনের যে প্লাস, এটা বুঝা গেল কথাটা? জি স্যার। তো এটা একটু দেখ। তো আমাদের লজিক্যাল অপারেশনের অনেকগুলো লিস্ট আছে, এখানে সাধারণত দেখলে তোমরা প্রায় 16টা মতো পাওয়া, কিন্তু আমরা এতগুলা সাধারণত ব্যবহার করি না। আমরা ম্যাক্সিমাম সাধারণত ওই অর, এন্ড, এক্সক্লুসিভ অর, নট এই কয়েকটাই ব্যবহার করি। এখানে দেখা যাচ্ছে যে F0 থেকে শুরু করে F15 টোটাল 16টা আমাদের লজিক্যাল মাইক্রো অপারেশন দেওয়া আছে। তো আমরা সাধারণত 16টার মধ্যে তিনটা যেটা কমন, এন্ড, অর আর নট, ওই তিনটা দিয়ে সাধারণত আমাদের কাজ কিন্তু হয়ে যায়। তাহলে এখন এইটা দ্বারা অ্যাকচুয়ালি কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এখন একটু সেইটা দেখবো, যে কোনটা আমাদের এখানে এন্ড, কোনটা অর, তারপরে হচ্ছে এখানে কোনটা দ্বারা এন্ড নট, কিভাবে কি কাজ হচ্ছে। এটার জন্য খেয়াল করো, এখানে টোটাল 16টারই কিন্তু নাম দেওয়া আছে। তার মধ্যে এখানে বেশ কিছু যে ক্লিয়ার, এন্ড, এখানে এন্ড অপারেশন হচ্ছে কিন্তু কমপ্লিমেন্টের সাথে, এখানে ট্রান্সফার, এখানে এন্ড অপারেশন কিন্তু কমপ্লিমেন্টের সাথে, ট্রান্সফার, এক্সক্লুসিভ অর, নর, এক্সক্লুসিভ নর, কমপ্লিমেন্ট, ন্যান্ড, হ্যাঁ কমপ্লিমেন্ট, তারপর এখানে সেট টু অল ওয়ান, মানে টোটাল 16টা লজিক অপারেশন
এখানে বলে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, এখানে বলেছে f0 ইকুয়াল টু 0। হ্যাঁ, তার মানে এফ এর মধ্যে কি হচ্ছে, 0 অ্যাসাইন হচ্ছে মাইক্রো অপারেশনটা। তার মানে এখানে বলছে ক্লিয়ার, মানে রেজিস্টারে যা ভ্যালু থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিভাবে বুঝবা দেখো, যে এফ এর ভ্যালু কি আছে এখানে 0। তুমি এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যাই দাও না কেন, খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, আউটপুট কত 0। এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, আউটপুট কত 0। এক্স এর ভ্যালু 1, এগুলো হচ্ছে ইনপুট, ওয়াই এর ভ্যালু 0, আউটপুট কত 0। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, আউটপুট কত 0। তার মানে এই f0 দ্বারা বোঝাচ্ছে তোমার ক্লিয়ার অপারেশন, মানে তোমার রেজিস্টারে যা থাকবে একবারে ক্লিয়ার করে দিবে, সবগুলাকে 0 করে দিবে। এখন দেখো এখানে যখন 0, এখানে 0, আউটপুট কত 0, 0 1, আউটপুট কত 0, 1 0, আউটপুট কত 0, 1 1। এটা কি লজিক্যাল এন্ড এর সাথে ম্যাচিং হচ্ছে না? লজিক্যাল এন্ড এর সাথে ম্যাচিং হচ্ছে না, হচ্ছে না? যখন উভয় ট্রু, তার মানে এই f1 দ্বারা এন্ড অপারেশনকে বোঝাচ্ছে। তারপরে আবার এটার দিকে তাকাও, আমরা কমন গুলাই দেখি। 0, কমন গুলাই কি করব? হ্যাঁ হ্যাঁ, মানে সবগুলা লাগবে না। 0 0, 0 0 এর জন্য দেখো 0, তারপরে দেখো 0 1 এর জন্য আসছে 1, 1 0 এর জন্য আসছে 1, 1 1 এর জন্য আসছে কি 1। তার মানে এটা কি লজিক্যাল অর অপারেশন না? তার মানে f7 এখানে বোঝাবে লজিক্যাল অর। তারপরে দেখো এখানে 0 0 এর জন্য আসছে 0, 1 1 এর জন্য আসছে 0, 0 1 এর জন্য 1 1 0 1, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। বোঝা যাচ্ছে? মানে এটা আসলে প্রত্যেকটা এক একটা আমাদের লজিক্যাল মাইক্রো অপারেশন, লজিক্যাল মাইক্রো অপারেশনটা বোঝাচ্ছে। তা আমরা সাধারণত এখানে ক্লিয়ারটা আমাদের অনেক সময় লাগে, এন্ড, তারপরে হচ্ছে এক্সক্লুসিভ অর, নট, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এই ধরনের গুলা আমাদের সাধারণত লাগবে। এটা জাস্ট খালি একটু দেখে রাখবা। তো এটার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা কি হবে, যে এই লজিক্যাল মাইক্রো অপারেশন গুলো যে আমরা এই করবো, তাহলে এখানে আমাদের হার্ডওয়্যারের ইমপ্লিমেন্টেশনটা কিরকম হবে সেটা হচ্ছে আমাদের এখানে মেইনলি দেখার বিষয়। এটা আমরা দেখি ফিগারটা, এই যে ফিগারটা দেখো, মানে অ্যাকচুয়ালি আমরা সবগুলা নিয়ে যেহেতু কাজ করি না, এই কারণে এখানে শুধুমাত্র 4টা গেটেরই কাজ দেখানো হয়েছে। এন্ড হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যতগুলা কাজ বললাম না, মানে এখানে আরো তো বেশ কিছু কাজ দেখতে পাচ্ছ, যে এই যে ক্লিয়ার করা, তারপরে ট্রান্সফার করা, তারপরে হচ্ছে যে সেট করা, মানে যে সমস্ত ভ্যালু অন দ্বারা সেট করা, এই কাজগুলো আমরা এন্ড, ওর, নট আর এক্সক্লুসিভ এদের সহায়তায় করে ফেলতে পারি। এই কারণে ওগুলা নিয়ে আমার আলাদাভাবে আর চিন্তা করা দরকার নাই। এই কারণে আমরা এখানে 4টা অপারেশন দেখানো হচ্ছে। তুমি এআই আর বিআই এর ভ্যালু দিবা, আর এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে তুমি কি করবা, এই 4টার মধ্যে তুমি কোন অপারেশন করতে চাচ্ছ সেটাকে সিলেক্ট করবা। এটা মনে হয় না যে আর খুব বেশি ফলার দরকার আছে। তুমি S1 আর S0 এর মাধ্যমে তুমি এন্ড অপারেশন করতে চাচ্ছ, আর অপারেশন করতে চাচ্ছ না, কোন অপারেশনটা করতে চাচ্ছ, এটা তুমি যেটা করবা এটা শুধুমাত্র S1 আর S0 এর মাধ্যমে সিলেক্ট করবা। এখন তুমি মনে করো, ধরো এআই এর ভ্যালু ধরো দিলা 0, আর এটা ধরো দিলা 1। এখন এই কমন ভ্যালুটা কি, প্রত্যেকটা গেটেই কিন্তু যাচ্ছে, কমন ভ্যালুটা আমাদের প্রত্যেকটা গেটেই যাচ্ছে না? জি স্যার। এখন তুমি কি করলা, এই মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এখানে যদি তুমি দাও 1 আর 0, তাহলে 1 আর 0 দিলে কোনটা গেট হবে, এই গেটটা রান হবে। তখন এই গেটের যেটা আউটপুট, এই গেটের আউটপুটটা তখন এটার মাধ্যমে আমি ফাইনালি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক অপারেশনের জন্য হার্ডওয়্যার সার্কিট হচ্ছে এইটা। এখন আমরা এটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা তেমন কমপ্লেক্স কিছু ছিল না, কিন্তু আমরা মনে করো এই যে বললাম একটু আগে যে কথাটা, যে এই লজিক্যাল মাইক্রো অপারেশন ব্যবহার করে আমরা কিন্তু যে ক্লিয়ার, বিভিন্ন বিটের সেট, মানে রেজিস্টারে ভ্যালু সেট করা, রেজিস্টারে ভ্যালু যেটা আছে এটাকে ক্লিয়ার করে দেওয়া, রেজিস্টারে বা নতুন ভ্যালু ইনসার্ট করা, বা মনে করো একটা রেজিস্টারে কিছু ভ্যালু স্টোর করা আছে, ওর কিছু পোর্শন, মানে মনে করো 4 বিট আছে, ওর 2 বিটকে চেঞ্জ করতে চাচ্ছি,
মানে বিভিন্ন ধরনের অপারেশন কিন্তু আমরা করতে পারি এই লজিক মাইক্রো অপারেশন দিয়ে। তো কিরকম আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি এখান থেকে। এই এক্সাম্পল গুলো আমাদের একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে হবে। যে মনে করো এই যে এখানে এ হচ্ছে তোমার একটা রেজিস্টারের ভ্যালু, এ হচ্ছে একটা রেজিস্টারের ভ্যালু মনে করো। আর এখানে বি রেজিস্টারটা যেটা কাজ করবে, মানে এখানে কিন্তু একটা কথা বলেই দিচ্ছি যে এ হচ্ছে একটা রেজিস্টার, ওই এ রেজিস্টারের ভ্যালুকে আমরা কি করতে চাচ্ছি, আমরা একটা স্পেসিফিক বিভিন্ন কাজের জন্য ওটাকে তৈরি করতে যাচ্ছি। এ হচ্ছে একটা মনে করো প্রসেসর রেজিস্টার। এখন ওইটাতে আমরা একটা লজিক্যাল মাইক্রো অপারেশন করে তার ভ্যালুগুলাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। ওইটার একটা নির্দিষ্ট নাম দেবো, এটা পরে, এটা বিভিন্ন ধরনের হতে পারে। মানে এ হচ্ছে একটা রেজিস্টার যার ভ্যালুর উপর আমরা বিভিন্ন অপারেশন করতে চাচ্ছি। আর বি হচ্ছে এখানে লজিক্যাল মাইক্রো অপারেশনের ফাংশন হিসেবে কাজ করবে। মানে এটা অ্যাকচুয়ালি কি করবে, ওই যে মানে এটার একটা রেজিস্টার, মানে বি এর ভ্যালুটাও একটা রেজিস্টারের মধ্যে স্টোর থাকবে, কিন্তু এটা লজিক্যাল অপারেন্ড হিসেবে কাজ করবে। অপারেন্ড বলতে কি বুঝো, লজিক্যাল অপারেন্ড হিসেবে কাজ করবে। মানে বি রেজিস্টারের ভ্যালুটার উপর ভিত্তি করে এ রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হবে। বি রেজিস্টারের ভ্যালুর উপর ভিত্তি করে এ রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হবে। তো প্রথম অপারেশনের নাম বলা হচ্ছে, মানে এখানে কি বি রেজিস্টার আর এ রেজিস্টারের মধ্যে পার্থক্যটা, মানে বি রেজিস্টারের কাজের কথাটা কি বোঝা গেল? মানে আমি বলতেছি বি রেজিস্টারের উপর ভিত্তি করে এ রেজিস্টারের ভ্যালুগুলো আমরা নির্দিষ্ট বিভিন্ন ধরনের করতে পারি আমরা। তো প্রথম কথাটা হচ্ছে সিলেক্টিভ সেট। প্রথম অপারেশনের নাম হচ্ছে সিলেক্টিভ সেট। সিলেক্টিভ সেট মানে বি রেজিস্টারের ভ্যালুতে যেখানে যেখানে 1 থাকবে, বি রেজিস্টারের ভ্যালুতে যেখানে যেখানে 1 থাকবে, ওইখানে ওইখানে এ রেজিস্টারের ভ্যালু যাই থাকুক না কেন, মানে এ রেজিস্টারের ভ্যালু যাই থাকুক না কেন, বি রেজিস্টারে যখনই 1 পাবো, ওই এ রেজিস্টারের করেসপন্ডিং ভ্যালুটাকে আমি অন করে দিব। কথাটা কি বোঝা গেল? মানে এ রেজিস্টারের ভ্যালু যাই থাকুক না কেন, বি রেজিস্টারের ভ্যালু যখনই 1 পাবো, তখন ওর করেসপন্ডিং এ রেজিস্টারের ভ্যালুটাকে আমরা কি করে দিব, অন করে দিব। অন করে দিব মানে দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এখানে বি এর ভ্যালু কত আছে, 0। তাহলে এ রেজিস্টারের ভ্যালু 0 কোনো চেঞ্জ হবে না, সরাসরি 0 চলে আসলো। বি এর ভ্যালু তারপরে এখানে কি আছে, 0, তাহলে এ রেজিস্টারের ভ্যালু কোনো চেঞ্জ হবে না, সরাসরি চলে আসলো। এখন দেখো তো বি এর ভ্যালু কি আছে এখানে, 3 নাম্বারটা, তাহলে এইখানে যাই থাকুক, 0 থাকুক আর 1 থাকুক দেখতে যাব না, এখানে হয়ে যাবে 1। বুঝা গেল? তারপরে এখানে বি এর ভ্যালু যেহেতু 1, এখানে কি আছে সেটা দেখতে যাব না, এখানে 1 হয়ে যাবে। এটাকে বলতেছে অপারেশনের নাম হচ্ছে সিলেক্টিভ সেট। এটা কি করবে, ওই বি রেজিস্টারের ভ্যালুর উপর ভিত্তি করে এ রেজিস্টারের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতেছি। স্যার এটার কারণ কি, মানে পারপাসটা কি? এটা ধরো আমাদের এটা হয়তো বা কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আছে, আমাদের ওই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা আমার নির্ভর করবে যে আমি ধরো এখানে যে এ ধরো আছে, মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি আলটিমেটলি তোমার এখানে ওয়ার অপারেশন হচ্ছে কিনা দেখো তো। কি স্যার? মানে অর অপারেশন আছে না, মানে অ্যাকচুয়ালি এইভাবে কাজটা বলে, অ্যাকচুয়ালি অর অপারেশন হয়ে গিয়েছে। মানে আমরা চাইলে অর অপারেশনটা এইভাবে করতে পারি, এটাই। আর সিলেক্টিভ কমপ্লিমেন্ট, সিলেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে যে বি এর ভ্যালু, বি এর ভ্যালু যদি 0 থাকে তাহলে কোনো ইফেক্ট করবে না। বি এর ভ্যালু যদি 0 থাকে কোনো ইফেক্ট করবে না, আর বি এর ভ্যালু যদি 1 থাকে তাহলে এর ভ্যালু যা থাকবে সেটাকে কমপ্লিমেন্ট করে দিবে। সেটাকে কি করবে, কমপ্লিমেন্ট। দেখো এখানে 0 0 আছে, এই কারণে এখানে কোনো চেঞ্জ হয়নি। এখানে 1 আছে, তাহলে এখানে 0 কে কি করবে, কমপ্লিমেন্ট করবে কিন্তু বলেছি। জি স্যার, কমপ্লিমেন্ট করে দিয়েছে। তারপরে এখানে বি এর ভ্যালু 1 আছে, তাহলে এ এর ভ্যালু কি হয়েছে, কমপ্লিমেন্ট। এটা অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ অর অপারেশন হয়ে গিয়েছে, এটাকে বলছে সিলেক্টিভ কমপ্লিমেন্ট। তারপরে সিলেক্টিভ ক্লিয়ার, মানে দেখো কমপ্লিমেন্ট এবং সিলেক্টিভ কথা দ্বারা, মানে একটা নির্দিষ্ট বিটকে সিলেক্ট করে তারপরে আমি ওটাকে ক্লিয়ার করে দিচ্ছি। যে এখানে যে ব্যাপারটা হবে যে যখন বি এর ভ্যালু 1 থাকবে, যখন বি এর ভ্যালু
বি এর ভ্যালু যখন আমাদের 1 থাকবে, হ্যাঁ, বি এর ভ্যালু 1 থাকবে যখন, তখন কি হবে, এই রেজিস্টারের ভ্যালু ক্লিয়ার করে দিবে, মানে যাই থাকুক না কেন ওইটাকে ক্লিয়ার করে দিবে। যেমন দেখো এখানে 0 0 ছিল, এখানে যা ছিল তাই চলে আসছে, কিন্তু এই যে এখানে বি এর ভ্যালু কি দুইটাই 1 আছে না, তখন এই যে এখানে 1 0 ছিল, ক্লিয়ার করে 0 0 করে দিয়েছে। বুঝা গেল? জি স্যার। তার মানে এটা অ্যাকচুয়ালি এই অপারেশনটাকে ফলো করতেছে। তো এক্সঅর এর মতো দেখাচ্ছে না? না, এখানে একজর না, একজর হচ্ছে এটা, এটা একজর ছিল, এটা হচ্ছে যে এখানে অপারেশনটা বলে দিয়েছে কি অপারেশন, মানে করেসপন্ডিং লজিক্যাল মাইক্রো অপারেশন এখানে বলে দেওয়া আছে। এটা ছিল এক্সক্লুসিভ অর এর মতো, খেয়াল করে দেখলে বুঝতে পারবে। এটা এক্সক্লুসিভ অর করো, যেটা আউটপুট আসে এটার মাধ্যমে একই। আর এটা হচ্ছে এই অপারেশনটা, সিলেক্টিভ ক্লিয়ার। এরপরে আর এখানে একটা না দুইটা আছে, তাহলে আমরা শেষ করে দিতে পারবো। আর একটা বিষয় আছে মাস্ক অপারেশন, এটা অনেকটা সিলেক্টিভ ক্লিয়ারের মতো, কিন্তু এখানে বলেছে যে the bits of A are clear only when there are corresponding 0, হ্যাঁ, করেসপন্ডিং 0 থাকলে শুধুমাত্র ক্লিয়ার হবে। তাহলে এটা কেমন, যে উল্টা, মানে মাস্ক অপারেশনটা একই কথা কিন্তু বি এর ভ্যালুর উপর ভিত্তি করে। বি এর ভ্যালু যখন 0 তখন এখানে যাই থাকুক, যেহেতু 0 আছে তাহলে 0, এখানে 0 আছে তাহলে এখানে 1 কে কি করে দিবে, ক্লিয়ার করে দিবে। এই যে 0, এখানে 1 আছে কোনো চেঞ্জ হবে না, এখানে 1 আছে কোনো চেঞ্জ হবে না, মানে এর আগেরটাতে ছিল বি এর ভ্যালু 1 হলে চেঞ্জ হবে, মানে সিলেক্টিভ ক্লিয়ারের ক্ষেত্রে। আর মাস্ক অপারেশন বলতেছে যদি বি এর ভ্যালু 0 হয় তাহলে ক্লিয়ার করবে। পার্থক্য বোঝা গেল? তো এই মাস্ক অপারেশনটা অনেকটা এন্ড মাইক্রো অপারেশনের মতো, এন্ড মাইক্রো অপারেশন করলে যাওয়া হবে, এই ক্ষেত্রে একই কাজ হবে। তার লাস্ট একটাই আছে আমাদের ইনসার্ট অপারেশন। তো ইনসার্ট অপারেশনটা হচ্ছে মানে নতুন করে ভ্যালু ইনসার্ট করব আমরা, যে নতুন করে ভ্যালু ইনসার্ট করব। তো নতুন করে ভ্যালু ইনসার্ট করা মানে এখানে গ্রুপ অফ বিট হতে পারে, হ্যাঁ, একটা নতুন, মানে আমাদের এ রেজিস্টারে একটা ভ্যালু থাকবে আগে থেকেই, আমি ওইখানে নতুন করে একটা নির্দিষ্ট ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। তো ইনসার্ট অপারেশনটা আমরা এখানে তাহলে কিভাবে করতে পারি? তো ইনসার্ট অপারেশনে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা মাস্কের কাজ করব, মানে এই যে একটু আগে যেখানে শিখলাম মাস্ক করা, এই কাজটা প্রথমে করব। মানে তারপরে মাস্কের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওইটাকে আবার ওয়ার করে দিব। তাহলে দেখা গেছে আমাদের যে ভ্যালুটাকে আমি ইনসার্ট করতে চাচ্ছি ওই ভ্যালুটা আমাদের ফাইনাল আউটপুটে চলে আসবে। তো আমরা এক্সাম্পল দেখি, যে আমাদের এ রেজিস্টারের ভ্যালু হচ্ছে এইটা, এ রেজিস্টারের ভ্যালু হচ্ছে এইটা। আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে লেফট মোস্ট যে 4 বিট আছে, এই 4 বিটকে আমি এই 4 বিট দ্বারা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তার মানে এই 4 বিট আছে, 4 বিটের জায়গায় এই 4 বিটকে আমি ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে অপারেশনটা বোঝা গেল আগে, মানে কি কাজ করতে চাচ্ছি। জি স্যার। এই 4 বিটের জায়গায় আমি এই 4 বিটকে আমি ইনসার্ট করব। তাহলে আমি প্রথমে যেটা করব, এই 4 বিটকে একবারে ক্লিয়ার করে দিব, 4 বিটকে আমি ক্লিয়ার করে দিব। তো ক্লিয়ার করব এখানে মাস্ক অপারেশনের মাধ্যমে। মাস্ক অপারেশনের কাজ কি ছিল, যে যদি আমাদের বি এর ভ্যালু 0 হয় তাহলে এখানে এ এর ভ্যালু যাই থাকুক না কেন সেটাকে কি করবে, ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার করে। তাহলে আমরা কি করব দেখো, এই যে বি এর ভ্যালু আমি মাস্ক হিসেবে এটা সিলেক্ট করলাম, মাস্ক হিসেবে এটা সিলেক্ট করার ফলে কি হবে, যেহেতু আমি এই 4 বিটকে ধরে রাখবো, এই 4 বিটে কোনো চেঞ্জ হবে না, তাহলে এই 4 বিটকে মাস্ক করব কার সাথে, 4টা 1 এর সাথে, তাহলে যা থাকবে তাই চলে আসলো। আর এই 4 বিটকে যেহেতু প্রথমে আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি, এই কারণে এই 4 বিটকে আমি 0 0 এর সাথে মাস্ক করলাম, তাহলে এটা 0 0 হয়ে গেল। এখন যে ভ্যালুটা ইনসার্ট করব, এই যে ভ্যালুটা ইনসার্ট করব 1 0 0 1, এটাকে আমরা কি করব, এটার সাথে যোগ করে দাও, তাহলে আমি দেখো ফাইনালি নতুন ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা বা আরো আমরা যদি সহজ করে দিতে চাই, মনে করো যে তোমাদের কোয়েশ্চেনে বললো তোমরা তোমাদের কোয়েশ্চেনে তুলে দেওয়া হলো এরকম 8 বিট আছে, এখন তোমাদের কি করতে হবে, এই 4 বিট ভ্যালু ইনসার্ট করতে হবে। প্রথমে তোমরা সিম্পলি এন্ড অপারেশন করবা,
এন্ড অপারেশন করার পরে অর অপারেশন করবা, তাহলেই দেখবা নতুন ভ্যালু ইনসার্ট হয়ে গিয়েছে। বুঝা গেল? জি স্যার। তো এগুলাই একটু খুব ভালোভাবে পড়তে হবে। আমরা নেক্সট দিনে শিফট অপারেশন করে তারপরে তখন আমরা এএলইউ এর ডিজাইনটা দেখে তাহলে হয়ে যাবে। মানে আমাদের মেইন পড়া বলতে গেলে আজকেরটাই ছিল, নেক্সট দিনেরটা আশা করি খুব বেশি সময় লাগবে না। তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারে